শুরু থেকেই সাকিব খানের জন্য না, বিভিন্ন মানুষের কারণে একটা প্রতিবন্ধকতার মুখে পড়েছিল। পাশাপাশি অনেকেই আলোচনা করেছেন যে একজন আমাদের চলচ্চিত্র এখন খুব শক্তিশালী প্রযোজক, তার সাথেও সাকিবের কিছুটা দ্বন্দ্বের কারণে ছবিটা হয়তো ঝামেলায় পড়বে, কিন্তু সেই ঝামেলাটাকে এড়ানোর জন্যই কিন্তু শাহরিয়ার শাকিল সে কিন্তু তার নামে মানে আলফা এর নামে কিন্তু ছবিটার সেন্সর সার্টিফিকেট দিচ্ছে। কিন্তু পক্ষান্তরে ছবির মালিক কিন্তু তিনজন। এটা এখন ইন্ডিয়ার বিভিন্ন পত্রিকায় অলরেডি প্রচার হচ্ছে, এটা আমার মুখের কথা না, বিভিন্ন পত্রিকায় প্রচার হচ্ছে যে এসবিএফ যে আশা নিয়ে কলকাতায় ছবিটি প্রযোজনা করেছিল, কলকাতার দর্শক সেভাবে গ্রহণ করে নাই। পাশাপাশি চরকি আমাদের দেশের একটি খুবই জনপ্রিয় প্ল্যাটফর্ম, তারাও কিন্তু প্রযোজনা সংস্থা আছে। সো দ্যাট যখনই তকমাটা উঠেছে, আপনি যে প্রশ্ন করেছেন যে টাকা পাচার হয়েছে কিনা, এই ভয়ে কিন্তু দুটো বড় প্রযোজনা সংস্থা পিছিয়ে গেছে। আর যখন একজন একক লোক প্রযোজনা সংস্থায় থাকবে বা নাম থাকবে, তখন অটোমেটিকলি আপনার এই ঝামেলাটা এড়ানো যাবে। সো দ্যাট আমার মনে হয় যে সেই জন্যই একক প্রযোজনায় নামটা এসেছে শাহরিয়ার শাকিলের, আর বাকি দুটা যে যারা প্রযোজনায় আছেন এই সেন্সর জটিলতা থেকে কাটানোর জন্য এই কৌশলটা অবলম্বন জায়গাটায় একটু দ্বিমত পোষণ করি। কারণ কি, আমাদের এটা কি শো বিজ মিডিয়া, মানে কি আপনাকে শো করেন, শো না করলে তো বিজনেস হবে না, বিজনেস মানে বিজনেস। সো দ্যাট শো বিজনেস করতে গিয়ে আপনি হাজারো মিথ্যা কথা বলেন, সত্য কথা বলেন, দিন শেষে আপনি রেজাল্টটা কি করছেন, এটা হচ্ছে আসল বিষয়। কারণ আমরা শো বিজনেস করছি। আমরা কিন্তু দেখেছি যে মিথ্যা বলে কিন্তু শাপলা মিডিয়া হারিয়ে গেছে, মিথ্যা বলে কিন্তু জাজ মাল্টিমিডিয়া হারিয়ে গেছে। না, মিথ্যা বলে হারায়, মিথ্যা বলে না, মিথ্যা বলে হারায় কেন তারা এটা সব করে তো হারায় না। না না, শাপলা মিডিয়া জাজ মিডিয়া হারাইছে হচ্ছে যে পলিটিক্সের কারণে। শাপলা মিডিয়া যাদেরকে দায়িত্ব দিয়েছিল, আমি নাম উল্লেখ করতে চাচ্ছি না, তাদের ষড়যন্ত্রের কারণে হচ্ছে গিয়ে কোটি কোটি টাকা লগ্নি সে হচ্ছে গিয়ে লোপাট হয়েছে। আপনি ছবি বানাবেন, সেই ছবিগুলোর তদারকি থেকে শুরু করে যাদেরকে দায়িত্ব দিয়েছেন তাদের কারণে নাকি নিউজে আসছে, আমার কথা না, আপনারা নিউজ ঘাটাঘাটি করলে পাবেন, তাদের কারণে ডুবে গেছে। আর জাজ মিডিয়া ডুবছে, অহংকারটাও একটা খারাপ জিনিস। আপনি ছবি ভালো বানাচ্ছেন, সব ঠিক আছে, এখনো আছে, দেখেন জাজ মাল্টিমিডিয়া, কিন্তু অহংকারী হতে পারবেন না। চলচ্চিত্রে আমি মান্না ভাইয়ের মুখে শুনেছি যে চলচ্চিত্র একটা মাজারের মতো নাকি, যে এখানে যে গরম খাবে সেই হারায় যাবে, সুতরাং আপনি গরম খাইতে পারবেন না। যারা সাকিব খানকে 2.5 কোটি টাকা, আপনি আমার দেশের মার্কেটটা জানেন, কিন্তু আমার দেশের 60টা বা 70টা হল, তো 60টা বা 70টা হল থেকে যদি আপনি টাকাটা তুলতে পারেন, ধরেন সাকিব খানকে 2 কোটি টাকা দিলেন, আর বাকি 30 কোটি টাকা, এখন যেহেতু আওয়াজ হচ্ছে 10 কোটি 30 কোটি, হ্যাঁ, বাকি 30 কোটি টাকা আপনি তুলতে পারবেন আপনার এই মার্কেট থেকে, সেটা আসলে আপনার উপর নির্ভর করবে যে আপনি তাকে 2 কোটি টাকা দিয়ে নিয়ে মার্কেট থেকে কত তুলতে পারবেন। এখন বগি আওয়াজ যদি দেন রে ভাই, আপনি নিচ্ছেন 6 কোটি টাকা, এখন আমার ইন্টারভিউ নিচ্ছেন আপনারা, এখন আমি যদি বগি আওয়াজ দিই ইন্টারভিউ শেষে, ভাই সবাই কিন্তু আমার 5,000 করে দিচ্ছে, কেউ দেখছে? বগি আওয়াজ দিতে তো পয়সা লাগে না রে ভাই, তো বগি আওয়াজ দিতেই পারে সবাই, কারণ কেউ তো দেখে না। সো দ্যাট এই আওয়াজের উপরে যদি কেউ থাকে সেটা ডিফারেন্ট থিং। যদি আপনি একজন ইমানদার বলেন, যেমন আমি ধরেন সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি, আপনি আমাকে এমন একটা প্রশ্ন করলেন যে আমি ধরেন সত্যটাও বলতে পারতেছি না, মিথ্যা বলতেছি, তাহলে আমি প্রশ্নটা কি করবো? অ্যাভয়েড করবো। কারণ আমি কি করলাম, প্রশ্নটা অ্যাভয়েড না করে আমি মিথ্যার আশ্রয় নিলাম, তাহলে তো আমি বাটপা। কারণ আমি সাদারে সাদা বলতে পারতেছি না, কালোরে কালো বলতে 100% আমি বাটপা। তো সো দ্যাট আপনি একটা জায়গায় অবস্থান করছেন, বা আপনি ধরেন যেটাকে বারবার বলতে চাচ্ছেন যে কেউ কোথাও থেকে পড়ে এসেছে, বা একটা লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজি মানুষ, সে তো মিথ্যা কথা বলার কথা না। ওই মানুষটা মিথ্যা কথা বললে দুঃখজনক, প্রচন্ড দুঃখজনক আমি মনে করি। আমার মনে হয় যে এটা না বলার চেয়ে তার ওই কাজ করা না করাই ভালো। দেখেন, আমি কিছুদিন আগে মেইন স্ট্রিমের একটা টেলিভিশনে ইন্টারভিউ দিয়েছি, এবং এটার জন্য আজকে বাপ্পারাজের সঙ্গে আমার মিটিং হয়েছে, এবং ইনশাল্লাহ খুব শিগগিরই আমি নায়ক বাপ্পারাজকে নিয়ে একটা ছবি করতে যাচ্ছি। মিটিংটা হচ্ছে এই কারণে যে আমি বলছিলাম যে আমাদের একজন প্রযোজক, আমি নামটাও বলে দিই, জনাব আবুল হোসেন মজুমদার, প্লাস আরো বেশ কিছু প্রযোজক যখন হচ্ছে গিয়ে নায়কদের সাথে কথা বলেছে, যারা ধরেন কারো 4টা ছবি রিলিজ, কারো 5টা, কারো 7টা 8টা, তারা পারিশ্রমিক হাঁকাচ্ছেন ধরেন 25 লাখ 30 লাখ, কেউ 20 লাখ। তারা দাবি করছেন সাকিব যদি তখন 1 কোটি, এখন তো আজকে শুনলাম 2 কোটি দাবি করছে, সাকিব যদি নিতে পারে আমরা কেন পারবো না? ওরে ভাই, সাকিব তো প্রথম 5 বছরে 50টা ছবি দিছে, আপনি আপনার ক্যারিয়ারে 5 বছরে তো 50 না 5টাও দিতে পারতেছেন, আপনি কিভাবে এটা দাবি করছেন? সেই নৃত্য পরিচালক দিয়ে থাকেন, হ্যাঁ, আমি মনে করি যে এই তথ্যটা তার পুরোপুরি সত্য না। কারণ একজন লগ্নিকারা কখনোই একজন ফ্লপ নায়কের উপরে টাকা লগ্নি করবেন। হয়তো ছবিটা ব্যবসা সফল হয় কিংবা হয় না, যেমন ধরুন রাজকুমারের কথাই আমরা যদি ধরি, প্রিয়তমা যে সুপারহিট ব্যবসা দিচ্ছে, রাজকুমার কিন্তু সেই ব্যবসা দেয় না, তো এই জন্য কি আপনি রাজকুমারের ফ্লপ বলবেন? হ্যাঁ, প্রিয়তমার তুলনায় ফ্লপ বলতে পারেন। এবং প্রখ্যাতরে বর্তমানে যে ছবিটি নিয়ে আওয়াজ চলতেছে, ধরেন তুফান, দিন শেষে দেখা যাবে বা বোঝা যাবে যে আসলেই কি তুফান ফ্লপ না সুপারহিট।
তো সেই জায়গায় আপনি তো বলতে পারেন যে সাকিব খান খারাপ। আর মেকানিজমটা দেখেন, প্রথম 3 বছরে ডেবিউ যে বছর হয়েছে সাকিব খান মাত্র 3টা ছবি, মাত্র 3 মাসে। পরের বছর থেকে কিন্তু ও প্রতি ঈদে 2টা করে ছবি দিচ্ছে। আপনি আমাকে বর্তমান সময় একটা হিরো দেখান তো যে প্রত্যেক ঈদে 2টা করে ছবি দিচ্ছে, যে রোজার ঈদে আর কোরবানির ঈদে দিচ্ছে না। কিন্তু কারণ কি, মেকানিজমটা জানতে হবে। মেকানিজম না জানে আপনি টাকার পিছিয়ে ঘুরতেছেন, টাকা 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 করতেছেন, ছবি হবে কিন্তু।